এই যে আল্লাহর কোরআন সামনে ভাই, আমি মিথ্যা কথা বলবো না, আল্লাহর কোরআন সামনে আমি সব কিছু সত্যি বলবো। তো বলতেছে যে 8 মাস ধরে রিলেশনশিপ, ছেলের বাড়ি বরিশাল। তাড়াতাড়ি করে আমি আমার ফ্যামিলির জানানোর পরে আমার আম্মুর সামনে আমি বলছি যে গ্রুপে কথা বলবো, আম্মুর সামনে তোমার আসতে হবে। তারপরে ও গ্রুপে আসলো, আম্মু ওকে দেখলো, কথা বললো, ওর সাথে কথা বলার পরে আম্মু ফোন রাইখা দিয়ে, আম্মু সবকিছু জিজ্ঞেস করার পরে আমার ফোন রাইখা দিছে। রাখার পরে আম্মু বলতেছে যে সালমান তুই এই মেয়ের সাথে রিলেশনশিপ করিস না, কারণ এটা টিকবো না, যা বোঝা যাইতেছে কথা বলার স্টাইলে, মানে কথা দিয়ে তো সবকিছু হয় না, এই কাজ করে অনলাইনে সম্পর্ক ভালো হয় না। আব্বু তুমি এই মেয়ের সাথে কথা বলো না, আমাকে অনেকভাবে বুঝাইছে। এরপরে বলছে যে তোর আব্বু যদি জানতে পারে অনেক কিছু, মানে অনেক কিছু বলবে আমারে। আমি বলছি তুমি আব্বুরে একবার বলে দেখো। আব্বুরে বলছে, আব্বু বলার সাথে সাথে আব্বু বলতেছে যে আমার এই ছেলের দরকার নাই, এই ছেলেকে আমি তেজপুতি করে দেবো। তারপরে এই কথা বলছে, আম্মু অনেকটা কান্নাকাটি করতেছে আব্বুর কাছে যে ছেলেটা পছন্দ করে, কি করবো এখন, মানতেই হবে। তারপরে আম্মু যে সময় আব্বুর কাছে এগুলো বললাম, আমি বললাম যে তেজপুতি করে দিলে, আব্বুরে বলে তেজপুতি করে দিতে, আমি দরকার লিস্টকে চালাই আমি ওরে ভাত খাওয়াম, তেজপুতি হয়ে যাবো, তারপরে আমি ওরই বিয়ে করবো। এই কথাটা বলছি কারণ মেয়ের খাসিলত মানে এতটা বাহুর দেখছি, এত মাদ্রাসাত পড়াশোনা করতাম, আর আমিও 9 বছর মাদ্রাসাত পড়াশোনা করছি। খাসিলত দেখছি অনেকটা ভালো, পর্দা করে এগুলো মানে দেখে একটা মায়াতে পড়ে গেলাম। তারপরে যেভাবে হোক এগুলো চলতে থাকে, তো আমিও বলে দিছি যে না আমার ফ্যামিলি তো মানবে না, আমার আব্বু আমাকে বলছে তেজপুতি করে দিবে, এখন কি করা যায়, রিলেশন বদ্ধ করে দেওয়াই ভালো হবে। এই কথা ওকে বলার পরে ও বলতেছে যে মাদ্রাসার থেকে আসার সময় বিষ খেয়ে মরে যাবো তুমি যদি এখন রিলেশনশিপ না রাখো। আমি বলছি যে এগুলো আবার কি হলো যে তুমি বিষ খেয়ে মরে যাইবা, এগুলো কোন ধরনের কথা, যেটাই হোক এগুলো করার পরে না আমি মানে ওর সাথে কথা বলি সবসময়, কিন্তু আম্মু জানতো না কিংবা আব্বু জানতো। যেভাবে হোক আম্মুরে আমি আবারও জানাইছি, জানানোর পর আম্মু 6 মাসের টাইম নিছে ওদের বাড়িতে যাব। তারপরে যাওয়ার আগে আমি একটা পরীক্ষা করতে চাইছিলাম, মেয়েটাকে দেখি মেয়েটা কতটুকু ভালো। তারপরে আমি আরেকটা আইডি খুলি, আইডি খোলার পর মেয়েটাকে মেসেজ দেওয়ার পরে ওই আইডিতেও আমার সাথে রিলেশন করা আরম্ভ করে দিয়েছে। মানে একদিনের ভিতরে সব কিছু, মানে রিলেশন, তারপরে বিয়ের কথা বলছি, এটাও রাজি হয়ে গেছে। আমি বলার পর সকালে আমি বলছি যে এরকম এরকম তুমি করছো, এগুলো কি সত্য? বসে না, আমি বলছি ডাইরেক্ট প্রমাণ দিছি। বসে ক্ষমা করে দাও, আর জীবনে করবো না। তারপরে আমি ওকে ক্ষমা করে দিয়েছিলাম। ক্ষমা করে দেওয়ার পরে কিছুদিন পরে আমি ওর সব জায়গাতে ব্লক করে দিছি। ক্ষমা বলতে একবার ব্লক, কোনো কথাই নেই। আমার বন্ধু বান্ধবের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইয়া ওদের সাথে কথা বলতেছে যে সালমান নামে আপনাদের কোম্পানিতে একজন জব করে, ওর রুমে একটু যান, বা ওকে চিনেন নাকি? বলছে যে হ্যাঁ চিনি, আমাদের কোম্পানিতে একজন জব করে। তো ওইখানে যাওয়ার পরে আমার সাথে গিয়ে বলতেছে, ছেলেটা ছিল আকাশ নামের, হিন্দু ছিল। তো ছেলেটা গিয়ে বলতেছে যে সালমান আমি ও মুসলিম হয়ে তোকে বলতেছি আমার কথা একটা রাখ, আমি ও মুসলিম হতে পারি, তুই একটু বিশ্বাস কর। মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, তুই ওর সাথে যোগাযোগ কর যেভাবে হোক। তারপরে আমি বলছি যে না ভাই, ওকে অন্য আইডি দিয়ে মেসেজ দিছি, একদিনে কথা বলছি, প্রপোজ করে ফেলছে, এগুলো কোন ধরনের ভাই, এগুলো এই মেয়ে ভালো হইব না। তারপরে যেভাবে হোক ও যেভাবে বলতেছে আমারে, তারপর আমি ক্ষমা করে দিছি, ওকে আবার ব্লক দিয়ে বলছি, কথা বলছি। কথা বলার কিছুদিন পর যাইতে না যেতে ও টিকটক চালানো আরম্ভ করে দিচ্ছে। আমি অনেকবার না করলাম যে টিকটক চালাইও না, কারণ আমার ফ্যামিলি ওলিকে আলেম ফ্যামিলি এরকম ভাবে চলাফেরা পছন্দ করে না। তারপর ও টিকটক চালাইতো সবসময়, ওর ফেস দিয়ে ভিডিও করতে না, বাট বোরকা পরে ভিডিও করতে, কিন্তু আমার পছন্দ হইতো না এগুলো। তারপরও যেটাই হোক ও ওর মতো চলাফেরা করতে আরম্ভ করে দিল। তারপরে ভাই একসাথে 4টা ছেলের সাথে ও সম্পর্ক, 4টা ছেলের সাথে কথা বলতো, বাট ওকে আমি বলি নাই, বা ইমোতে ওদের সাথে কথা হইতো। আমি যে সময় ওর ইমোটা হ্যাক করে নাই, ও জানতো না যে হ্যাক করতাম। তারপরে একদিন জেনে বলছি যে ওর ইমোটা আমি হ্যাক করা আছে। তারপরও ছেলেদের সাথে যে সময় কথা করতো ব্লক করে রাখা দিত। ব্লক থেকে ছুটে আরেকটা ছেলের আমি ফোন দেওয়ার চেষ্টা করি, ওই ছেলেও বলতেছে যে এতদিন ধরে সম্পর্ক বা প্রপোজ করছি আপনার পরে, এই যে ফ্রেন্ড হিসেবে কথা হই, মানে ও হুড় 13 থেকে 14 বার আমি এইভাবে ধরছি। আল্লাহ তাআলার কসম, আমি এখন মসজিদে আছি। এরকম করে 13 থেকে 14 বার ধরার পরে ও আমাকে এইভাবে আঘাত দিতেছে। শেষ মধ্যে আমাকে বলছে, শেষ যে সময় ধরাটা খাইছে ওই সময় আমাকে বলতেছে যে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, সব কিছু মিলিয়ে যদি ক্ষমা করে দাও, তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দিতে হবে। আর তুমি যদি আমাকে একবার এঙ্গেজমেন্ট করাও, আমি এতটা ভালো হবো, মানে আল্লাহর পথে চলাফেরা করবো, নামাজ পড়বো 5 ওয়াক্ত, আমি কোনোদিনও বদলাবো না, আমি তোমার পাগলের মতন ভালোবাসো। আমি বললাম যে দেখি 14 বার ধরা খাওয়ার পরও একটা মেয়েরে আমি সুযোগ দিলাম। আমি বলছি যে ঠিক আছে আমি এঙ্গেজমেন্ট তোমাকে করে। তারপর আম্মুকে পাঠাইলাম, আংটি দিয়ে পাঠাইলাম, ওর যাবতীয় খরচ দিয়ে আমি ওরে দেখতে পাঠাইলাম। তারপরে ওদের বাড়িতে গেছে, আমার কাকা গেছে, ভাই গেছে, আম্মু গেছে, সবাই যাওয়ার পরে আমার কাকা আমাকে ফোন দিয়ে বলতেছে যে বাড়ি ঘর পছন্দ না, তুই কোন জায়গাতে রিলেশনশিপ করছিস বা বিয়ে করার কথা বলছ, এই বিয়েতে আমি রাজি না। তারপরে আমি কান্না করতেছি আম্মুর কাছে ফোন দিয়ে যে আম্মু না, আমি ওই মেয়েরই বিয়ে করবো, যত কিছু হোক না কেন, ওই মেয়ের ছাড়া আমি বাঁচবো না।
তারপরে মা তো মাই হই, কান্না দেখে বলতেছে আমার ছেলে যেটা বলে এটাই। তারপরে আংটি পরায় আসছে, আর আব্বা তো রাজি না। আব্বার কথা হইলে আমি বিয়ে করাম না এখানে, যেটাই হোক শেষ পর্যন্ত আব্বা রাজি হয়েছে, যেহেতু আংটি পরানো হয়ে গেছে। আংটি পরানোর প্রায় 3 মাসের ভিতরে প্রায় 50% দায়িত্ব এখন মোটামুটি আমার। ও কোথায় যাই, মাদ্রাসা পড়াশোনা ঠিক মতো করে নাকি, ওর মোটামুটি খরচ আমি দিই। খরচের কথাটা এখানে না বলি, অনেক টাকাই আমি ওকে দিছি। তো যেটাই হোক এরকম ভাবে ওর খরচ চালাতে থাকি 3 মাস পর্যন্ত। মনে করেন যে এভারেজ প্রতি মাসে ওর টাকা দিতাম, ওর যেভাবে হোক। তো কিছুদিন যাইতে না যেতেই ও আবারও আগের মতন অ্যাক্টিং আরম্ভ করে দিয়েছে, বা ছেলেদের সাথে কথা বলা আরম্ভ করে দিয়েছে। তাই আমাকে একদিন বলতেছে যে আমি একদিন বলছিলাম যে পাহাড়ে তুমি যাইও না, ছেলেদের সাথে তুমি ঘোরাঘুরি করো না, আমি আপনাদেরকে একটা পিক দেখাবো, এই ভিডিওতে দিয়ে দেবো। তো এগুলো করার পরে আমি ওকে নিষেধ করতে লাগলাম যে বান্ধবীদের বাড়ির দিকে তুমি থাইকো না, মানে একা একা গিয়ে এখানে থাকে, কি করে না করে, বলে যে বোনের বাড়িতে গিয়ে থাকে। তো যেটাই হোক এগুলো আমার পছন্দ হইতো না। এগুলোতে বাধা দেওয়ার সৃষ্টিতে কেন ওকে বাধা দিলাম, ওর মার কাছে ফোন দিলাম। ওর মা হইলে 1 নম্বর একটা বজ্জাত মহিলা। পৃথিবীতে মা মানুষ একটা ভালো হয়, কিন্তু ওর মতন মা আমি কখনো দেখি নাই। মানে এতভাবে আমাকে গালাগালি করতেছে যে তুই কেন আমার মেয়ের খোঁজ নিবি, তুই কেন আমার মেয়ের এত কিছু বলবি, বিয়ে করস না এখনো, বিয়ে না করে এখনো বলবি কেন স্বাধীন মতো চলবে। আমি বলছি যে আরে ভাই স্বাধীন মতো তো চলবে, তাই বলে কি ছেলেদেরকে নিয়ে কি পাহাড়ে ঘুরতে যাইবো, যেখানে মন চাই এখানে গিয়ে থাকে, এই করে সেই করে, এগুলো তো পছন্দ না। আংটি পরানোর আগে তো আপনি এরকম ভাবে বিহেভ করেন, আপনি এইভাবে ব্যবহার করতেছেন কেন? মুরুখ কথা একবারে, মানে জঘন্য ভাবের মুরুখ, মানে কথাই বলার সিস্টেম বুঝে না, এইভাবে গালাগালি। তারপরে যেটাই হোক আমি ফোন রাইখা দিয়া ওকে বুঝাইতে লাগলাম। ও আমাকে রাতে কান্না করে বলতেছে যে আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, আমার ভালো লাগে না কোনো কিছু, আমি 100 ছেলের সাথে কথা বলতে ভালো লাগে। তারপরে তো আমি হাউমা করে কান্না, আজকের থেকে আমি রিলেশন করা আরম্ভ করে দেবো অন্য জায়গাতে। তারপরে কান্না করতে 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 আমি মনে করছি সত্যি সত্যি কি এরকম করবে মেয়েটা, সত্যি সত্যি সিরিয়াস ভাবে ও আমার সারাদিন ফোন দেয় না। 1 বছর জায়গা আমার এইভাবে কান্না করেছে, পাগলের মতন আমি গড়িয়ে গড়ি চিল্লাপাল্লা করে কান্নাকাটি করছি। তারপরও মেয়েটা আমার শেষ পর্যন্ত যেটাই হোক শেষ পর্যন্ত প্রায় 4টার সময়, রাতে একদিন 4টার সময় আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর আমাকে বলতেছে যে সালমান তুমি আমার জন্য কান্নাকাটি করো না, এখন একটা কথা তোমাকে আমি বলতে চাই। আমি বলছি কি? তো ঠিক আছে, ওই ছেলের তুমি ভালোবাসো, এতদিন যে তুমি ওয়েটিং থাকতে বা আমার সাথে কথা বলতো না, এগুলোই কারণ ছিল? বলছো যে হ্যাঁ এগুলোই কারণ। আমি ছেলের অনেক পরিমাণে ভালোবাসতাম, ছেলেটা অনেক সুন্দর ছিল, ছেলের মুখে চাপদারি ছিল, অনেক লম্বা ছিল, আমাদের যে দোলাবাই ছিল দোলাবাইদের মতো চেহারা দেখতে অনেক সুন্দর। আর আমি এক কারণে আমি হাইরা গেছি, কারণ আমি সুন্দর ছিলাম না। এক কথা শেষ, আমি সুন্দর ছিলাম না, সুন্দর না বলে আমি হাইরা গেছি ওর কাছে। তো যেটাই হোক এরকম বলার পরে দাও মানে ছেলের নামে মানে অন্য একটা আমি এঙ্গেজমেন্ট করাইছি, আমি ওরে বরণ পোশাক দিই, আমি ওরে খাওয়াই, ও আমাকে যেটাই আমি ওকে দিই মাস শেষে 1 টাকা হইলে মেরে দিই। ও আমাকে কিভাবে অন্য একটা ছেলের প্রশংসা আমার কাছে করতেছে, মানে বুক ফাইটা হয়ে যাচ্ছে কান্না কইরা, মানে কি বলবো বলার মতো ভাষা নেই। তারপর আমি বলতেছি যে ওই ছেলের তুমি বিয়ে করে নাও, তুমি ভালো থাকো সুখে থাকো ওর নিয়ে। ও বলতেছে না, তোমার ওর মাথার চুলো ছিঁড়তেছে টানতেছে, বলতেছে যে তোমারই বিয়ে করবো, তোমার কাছে তোমারই ভালোবাসো, তুমি বুঝলে যায় না, তোমার মতো ভালোবাসবো না আমার কেউ। আমি বলছি যে ঠিক আছে তুমি ওরে ভালোবাসো, আমি ক্ষমা করতে পারবো না তোমারে। তারপরে আমি বলতেছি যে তোমার একটা নেগেটিভ প্রশ্ন করবো। বলছে যে হ্যাঁ করো। বলছি তোমাকে আজকে নেগেটিভ প্রশ্ন করি, ওই ছেলে কি তোমাকে খারাপ কোনো কিছু দেখার কথা বলছে? ডাইরেক্টলি আজকে এখন তো ওর বিয়ে হয়ে গেছে, সিরিয়াস ভাবে সব কিছু বলি, দেখার কথা বলছে? ও আমাকে ডাইরেক্টলি বলছে যে হ্যাঁ দেখার কথা বলছে। এমনকি আমার 2 মাসের ভিতরে 2 বার ওকে আমি বুক দেখাইছি, মানে এরকম কিছু আমাকে বলছে। এরকম কিছু বলার পরে মানে আমি অস্থির ভাবে হয়ে গেছি, মানে পাগলের মতন একবার হয়ে গেছি। তাই আমি এখন কি করবো? এক পর্যায়ে ছাদের উপরে গিয়ে মানে কান্না করতে করতে আমি শেষ। আল্লাহ করলাম কি করলাম এতদিন, একটা মেয়ের পিছনে ঘুরে এত ভালোবাসার পরে টাকা পয়সা দেওয়ার পরে মেয়েটা এমন এত ভালো দেখলাম, যার জন্য আমি সবকিছু ছাড়লাম। আমার ফ্যামিলির মায়া, আমার বাপ ভাইয়ের ভালোবাসার মধ্যে ছেড়ে দিলাম। মা বাবার সাথে যেই মা কলিজার টুকরা, ওর সাথে আমি কথা না বললে আমি অস্থিরতা হইতাম। এই মায়ের সাথে মতো কথা বলতাম না, শুধু এর সাথে 12 ঘন্টা 13 ঘন্টা আমি সময় দিতাম। শেষ পর্যন্ত আমাকে এই কথা বলার পরে আমি বুঝি যে না, রিলেশন রাখা যাবে না। তুমি যেহেতু ছেলেরে বুক দেখাইছো, আমি কোনোদিন রিলেশন রাখতে পারবো না। তারপরও আমার বলতেছে না, তুমি যদি এখন ক্ষমা করে দাও তারপরে আমি তোমার ভালোবাসবো। যেটাই হোক আমি কি বললাম, 20 খেয়ে ফেলছিলাম। যেটাই হোক আমি বলতেছি না, 20 খাওয়ার পর ভিডিওটা লম্বা হবে, একটু শুনে যান। আমি হসপিটালে ছিলাম। যেটাই হোক আমি অনেক টাকার ওষুধ খেয়েছি ভাই, মেন্টালি হারিয়ে ফেলছি, নিজের সেন্স আমার ঠিক ছিল না। তো ঠিক আছে, তো এরকম ভাবে আমি অনেক টাকার ওষুধ খাওয়ার পর আমি আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছি। হওয়ার পরে দাও আমি ওকে ক্ষমা করে দিই, আবার রিলেশনে জড়াইলাম ওর সাথে। আবার মানে বলো না যে মানুষের কিসে আটকাই, পুরুষ মানুষের মায়াতে আটকায় যায়। পুরুষ হোক নারী হোক ভাই, যেই কোনো মানুষের মায়াতে আটকায় যায়, সেটা পুরুষ হোক কিংবা কোনো নারী হোক। এ দুনিয়ার সব মেয়েরা খারাপ আমি তা বলি না, আমার মাও কিন্তু ভালো। আমি বলি যে আমার মা ভালো, আমার মাও তো একটা নারী, উনি কি ভালো না? আমি বলি না যে সব নারীরা খারাপ।
নারীর ভালো আছে খারাপও আছে, তা আমি জানি না ও কেমন। এখন আমি বলি না যে ও খারাপ, আমি কোনো কিছু বলি না। ও যা করছে আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেকে আমাকে নিয়ে রোস্ট করেন, তাতে আমার কোনো কষ্ট নাই। এর থেকে 1000 গুণ কষ্ট আমি বেশি আমি সালমান পাইছি। তো ঠিক আছে, না জানি একজনের প্রতি মানে এতটা খারাপভাবে রোস্ট করাও ভালো না। তবে আমি কিছুটা কথা বলি। তো এইভাবে ক্ষমা করে দেওয়ার পরে তো ওই মেয়েটাকে ক্ষমা করে দেওয়ার পরে কিছুদিনের ভিতরে বলতেছে আমার বোরকা লাগবে, বোরকা কিনে দিলাম, টাকা পয়সা দিলাম, ও ঢাকাতে চলে যাই। ঢাকাতে যাওয়ার ভিতরে ও আবার ওকে ফোন দিলে ডাইরেক্ট সিমে ফোন দিছি। সিমে ফোন দেওয়ার পরে দেখলাম আবারও সে ওয়েটিংয়ে দেখায়, প্রত্যেক দিন ওয়েটিংয়ে ফোন দেই। কে ফোন দেয়? বান্ধবীরা আমি জিজ্ঞাসা করি যে না ভাই এত রাতে আমরা কেন ফোন দেবো? বন্ধুরা ফোন দিয়ে বলছে যে না ভাই ফোন দেনি। তো ফোন দিয়ে কে? তারপর আমি ফেক একটা আইডি করলাম, ওর সাথে আবার ও যোগাযোগ করার চেষ্টা করলাম। ওকে জিজ্ঞাসা করলাম যে টিকটকের মাধ্যমে ওকে জিজ্ঞাসা করলাম যে আপনি তো অনেক সুন্দর, এই সেই, আপনি কি রিলেশনশিপ করবেন বা রিলেশন করেন? বলছে আমি অলরেডি রিলেশনে আছি, অলরেডি আমার 1 মাস হয়েছে। মানে এই কথা বলার পর তো আমি একবারে পাগলের মতন হয়ে গেছি যে এতগুলো রিলেশনশিপ, 20 থেকে 21টা রিলেশনশিপ একটা মেয়ে কিভাবে সম্ভব? তো যেটাই হোক, শেষ মুহূর্তে আমি অনেক কান্নাকাটি করার পরে আমি বলতেছি যে আজকে যদি আমি আজকে সব সত্যি কথা বলবো, এই যে আমি বলছিলাম যে এরপরে মা বাপ নিয়ে অনেকগুলো গালি দিছি, কসম আল্লাহর আমি অনেক গালি দিছি। ও আমার গালি দিছিল, আমি ওর গালি দিছি, মানে সহ্য না করতে পারে গালি দিছি মা বাপ থেকে। গালি দেওয়ার পরে তো আমাকে বলতেছে যে আমি আজকে থেকে মোবাইল চালাবো না, তুমি দেশে এসে আমাকে বিয়ে করো, আর আমি কোনোদিনও মোবাইল চালাবো না, তুমি দেশে এসে আমাকে বিয়ে করো। তারপরে এই যে গেল, তার সাথে আমার যোগাযোগ হয় নাই। যে সময় ওদের এলাকাতে ওর ছিল ঢাকাতে, তারপরে ওর এলাকাতে ও যায় নাই অনেক দিন ধরে, প্রায় 3 মাস ধরে ওর বোনের বাড়িতে ছিল। আমি অনেকভাবে খোঁজ নিয়ে দেখলাম, তারপরে ওর এলাকাতে খোঁজ নিলাম, বলছে যে ও বাড়িতে এসে গেছে। ওর মাকে ফোন দিলে বলে যে এখনো আসে নাই ঢাকার থেকে। তো যেমনি হোক, তারপরে আমি যোগাযোগ করার চেষ্টা করি, ওর পায়ে পর্যন্ত ধরি শেষ মতো যে তোমার সাথে আমি 1 মিনিট কথা বলবো, একটু সুযোগ দেও। তারপর ওর সাথে 1 মিনিট কথা বললাম, বলার পরে আমাকে তুই করে বলতেছে তুই ফোন দিবি না, তুই বিয়ে করে ফেলো অন্য জায়গাতে, তুই আমাকে সন্দেহ করস, আমি চাই আমি 1000 ছেলের সাথে কথা বলবো, তোর সমস্যা কি? এই সেই বলতেছে। অনেক কষ্ট পাইছিলাম ওই দিন। তারপরে কিছুদিন পরে ওর এলাকার থেকে আরেকজন আমাকে বলতেছে যে সালমান ভাই একটা ঘটনা। আমি বলছি যে কি? বলছে তোমার বউ তো আরেকজনের সাথে এরকম কিছু করছে। আমি বলছি যে আস্তাগফিরুল্লাহ, এগুলো কি বলস? আমি কোনোদিনও বিশ্বাস করতে পারবো না, তোরা কি বলস? সত্যি? আমি বলছি কি এই ঘটনা কি সত্যি যে ওই ছেলেটা মানে কি করছে, ওই ছেলের সাথে কি করছে? বলতেছে যে ওই ছেলের সাথে বিয়ে করার পর যেটা হয় এটাই করছে তোর বউর সাথে। আমি বলছি যে আস্তাগফিরুল্লাহ, এগুলো কি সত্যি? বলছে হ্যাঁ সত্যি। আমি বলছি আমি বিশ্বাস করি না। বলছে তুমি বিশ্বাস না করলে না করো, ওই ছেলের কাছে তুমি প্রমাণ চাও। আমি বলছি হ্যাঁ প্রমাণ চাই। তারপর ওই ছেলের কাছে গেছে, যাওয়ার পর ডাইরেক্টলি জিজ্ঞাসা করছে যে তুমি কি এই মেয়ের সাথে এরকম কিছু করছো? ডাইরেক্টলি বলছে যে 17 থেকে 18 বার ওই মেয়ের সাথে আমি জানা করছি। ডাইরেক্টলি আজকে সবকিছু আমি বলে দিই, ওর তো বিয়ে হয়ে গেছে, সমস্যা নাই। তারপর এই কথা শোনার পরে আমি মানে নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না যে আল্লাহ আমি কি করলাম এতটা দিন, একটা মেয়ের জন্য এতগুলো করলাম, আর মেয়েটা আমার সাইরা মানে আমারে দইরা রাখছে, আবার অন্যদিক দিয়ে এরকম কিছু করছে। তারপর ওকে জিজ্ঞেস করলাম ফোন দিয়ে যে তুমি কি এমন করছো? ও কোন কথা বলো না, একদম চুপ। 2 মিনিট পরে আমাকে উত্তর দেয় যে না আমি এরকম করি নাই, খারাপ ছেলেরা খারাপ কিছু বলছে, এরকম কিছু করি নাই, তুমি ভালো থাকো, তুমি বিয়ে করে ফেলো অন্য জায়গায়, আমি খারাপ, আমি 100 বেটার সাথে এরকম করছি, তোমার সমস্যা। এই কথা বলে ও রাইখা দিয়েছে। তারপর আমি বিশ্বাস করি না যে এগুলো করছে নাকি। আপনারাই বলেন এখন কমেন্টের মাধ্যমে একটা মেয়ে কি করলে কি হইতে পারে, আর আপনারা আমাকে নিয়ে বাজেভাবে রোস্ট করেন, কি ভিডিও করতেছেন। মানে আমার কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি 24 দিন রুম বন্দি ছিলাম, এখানে আমার রুম থেকে বাইরে হইতে দিছে না, যে তুই রুম থেকে বাইরে হইতে পারবি না, কোম্পানি সবাই আমাকে দেয় না, কারণ আমি পাগলামি করি, প্রচুর পরিমাণে রুমে থাকি না, বা আমি মসজিদে বইরা থাকি, আমার খাওয়া দাওয়া কোনো কিছু নাই। মানে এরকম করতে থাকতে তারপরে শুনলাম যে ওর জন্য বিয়ে আসতেছে অন্য জায়গার থেকে, ও অন্য জায়গায় বিয়ে বসে যাবো। তারপরে অনেক চেষ্টা করলাম ওর সাথে যোগাযোগ করার পরে, তারপরে একদিন বললাম যে তোমার সব কিছু আমি মাইনা নেব, আমি তোমারই বিয়ে করবো, তুমি জানা করছো তারপরেও আমি তোমারই বিয়ে করবো, তোমার ছাড়া বিয়ে করবো না, তোমার সব কিছু ক্ষমা করে দিই। তারপরেও তো ওই মেয়েটা যেটাই হোক ওর বিয়ে হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে। তো যাক ওর বিয়ে হয়ে গেছে, আমি পারলে ওরে অনেকটা খারাপ কিছু করতে পারবো, ওর নেগেটিভ অনেক কিছু মানে বুঝতেই পারতেছেন, 4 বছরের রিলেশনশিপ যেটাই হোক। তো আমি ওকে আংটি পড়াইছি, তারপরে যেহেতু অন্য ছেলের কাছে ওর বিয়ে বসছে বর্তমান, এটা অনেকে রিলেশনশিপ করে নাকি টিকটক থেকে এক ছেলের সাথে পরিচিত হয়েছে, পরিচিত হওয়ার পর ওর বাড়িতে আসছে, ছেলে দেখে গেছে, এখন নাকি বিয়ে হয়েছে, পাগল হয়ে গেছে ছেলের কাছে বিয়ে বসার জন্য। তো সে আমাকে ধোঁকা দিয়ে বিয়ে বসছে। তো এটাই আর কি, এই ছিল আমার লাইফ হিস্টোরি। তা আপনারা আমাকে নিয়ে রোস্ট করেন, আমাকে নিয়ে বকা দেন, গালি দেন, তাতে আমার কোনো কষ্ট নাই। কারণ একটা কথা মনে রাখবেন, একটা মানুষ যে সময় কষ্ট পাইতে হইতে একবারে মানে মৃত্যু পর্যন্ত চলে যায়, এই পরিমাণ এই মানুষটা যদি আবার ভালো হয়ে যেতে পারে, ওই মানুষটা যদি আমি 1000ও যদি আঘাত করেন, শেষ মতো ওর কিছু হইব না, মানে ওরা 1000টা আঘাত দিলেও কোনো কিছু মনে করবে না। তো আমার জিনিসটা লাইফটা এরকম হয়ে গেছে। আপনারা যদি এখন যদি আমাকে নিয়ে রোস্ট করেন, গালি দেন,
আমার আর কষ্ট হয় না। কেন গালি দিলেও আমার কোনো কষ্ট হয় না, কারণ এর থেকে 1000 গুণ কষ্ট আমি বেশি পাইছি। এই ছিল আমার লাইফ হিস্টোরি, এটাই ছিল আমার লাইফ হিস্টোরি। এখন আপনারা কমেন্টে বলে দিবেন দোষ কার ছিল আর দোষ কি ছিল। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের জন্য অনেকটা দোয়া রইল। আর আমি জানি না আমার মতন আরো কেউ এরকম মানে কোন প্রিয় মানুষটি এভাবে ক্ষমা করছে কিনা 20 থেকে 21 বারের মতন, তা আমি জানি না। তা আপনারা ভালো থাকেন, দোয়া রইল আপনাদের জন্য। এটাই ছিল আমার লাইফ হিস্টোরি, এইটাই ছিল আমার জীবন কাহিনী। আর আরেকটা ঘটনা, আমি বাড়িতে গেলাম হলে কিছুদিন পরে, 1 থেকে 1.5 মাস পরে, আর যাওয়া হইলো না, সবকিছু ক্যান্সেল দিয়ে ফেলছি। আমি আর যাবো না বাড়িতে। যাওয়ার কথা ছিল, মা বাবার দেখার ইচ্ছা ছিল, আর দেখার ইচ্ছে নেই, মানে আর যাবো না, কারণ আর বাড়িতেই যাবো না। দোয়া করিয়েন আমার জন্য। ওর জন্য অনেক কিছু কিনছিলাম, সেটাও আর সবকিছু ফালাই দিব, আর রাখবো না কোনো কিছু। মানে ওই তো নাই, আর দেশে গিয়ে করবো, ওই তো নাই, ও তো চলে গেছে। 1 মাস অপেক্ষা করতে পারে নাই, তো যেটাই হোক অপেক্ষা করতো, কিন্তু অত অন্য ছেলের কাছে বিয়ে বসে গেছে। ভালো থাকবেন আপনারা, আপনাদের জন্য দোয়া রইল।